হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে যাচ্ছি WBHS টেস্ট পেপারের 9 নম্বর যে স্কুলটা আছে ভৌতবিজ্ঞানের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ঠিক আছে, তোমরা আগের ভিডিওগুলো ঠিক যেভাবে সাপোর্ট করেছো আমাকে, ঠিক সেভাবেই এই ভিডিওটা দেখেও কিন্তু তোমরা নিজেরা দেখবে সম্পূর্ণ ভিডিওটা, কোনো টেনে দেখবে না এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই তোমরা ভুলবে না। ঠিক আছে, তো চলো শুরু করি। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল। প্রথম কোশ্চেন কী বলছে? সৌরশক্তির উৎস হলো, এটা কী হবে? নিউক্লিয়ার সংযোজন। মনে রাখবে, সৌরশক্তি যেখানে থাকবে সেখানে নিউক্লিয়ার সংযোজন ঘটে। গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়ে যায় যে উষ্ণতায়, মনে রাখবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের অণুগুলি শূন্য হয়ে যায়। তারপর বলেছে 90 গ্রাম হাইড্রোজেন গ্যাস কত মোল H2 গ্যাসকে বোঝায়। 90 গ্রাম হাইড্রোজেন মানে কত মোল হচ্ছে H2 গ্যাস? দেখে নাও, 90 গ্রাম হাইড্রোজেন গ্যাস মানে আমরা জানি যে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2 গ্রাম, তাই তো? তাহলে আমরা জানি 2 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল হাইড্রোজেন। তাহলে 90 গ্রাম হাইড্রোজেন মানে কিন্তু 1/2 × 90 মানে 45 মোল হাইড্রোজেন হবে। ঠিক আছে, 45 মোল হাইড্রোজেন। তো উত্তর কত হবে তাহলে? 45। বোঝা গেল? তারপরে বলছে তাপ পরিবাহীর মান সবচেয়ে বেশি হয় কোথায়? মনে রাখবে হীরাতে সবচেয়ে বেশি তাপ পরিবাহীর মান। বলছে যে লাল গোলাপ ফুলকে নীল কাচের ভিতরে দিয়ে দেখলে কী রঙের দেখাবে? অবশ্যই সেটা কালো রঙের দেখাবে, তাই তো? অবশ্যই সেটা কী রঙের দেখাবে? কালো রঙের দেখাবে। চলো নেক্সট পেজে কী বলছে দেখি। তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি কোনটির? রেডিও ওয়েভ। একটি পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য 4 ভোল্ট এবং 10 ওহম হলে প্রবণতাটা কত হবে? তো দেখে না উত্তরটা। বলছে যে V=IR, তাহলে I=V/R। ভি এর মান 4 ভোল্ট বলেছে, আর এর মান 10 ওহম বলেছে। 4কে 10 দিয়ে ভাগ করলে 0.4 হয়। 0.4 অ্যাম্পিয়ার, একটাকে 10 মিনিট চলে যাবে, 0.4 হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে? বলেছে 1 ভোল্ট ইউনিট মানে কত? 1 ভোল্ট ইউনিট মানে 3.6 × 10⁻6 জুল। বলছে একটি হাইড্রোজেন এবং একটি হচ্ছে বিটা কণার ভর। মনে রাখবে বিটা কণাও কিন্তু একটা হাইড্রোজেন, একটা ইলেকট্রন এবং একটা বিটা কণা। তো বিটা কণা নিজে বলে একটা ইলেকট্রন, তাই তো? সুতরাং আমরা হতে পারে এদের বিটা কণার ভর ইলেকট্রনের ভরের সঙ্গে সমান, অর্থাৎ এদের অনুপাত কত হবে? তাহলে 1:1 হবে। কোনটি সন্ধিগত মৌল? মনে রাখবে এর মধ্যে লোহা, কোবাল্ট, নিকেল সবগুলোই কিন্তু সন্ধিগত মৌল আছে। সমযোজী যৌগ কোনটি? CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। তারপরে কি বলেছে? Cu ধাতুর তড়িৎ পরিশোধনের সময় অ্যানোড মানে অনুপস্থিত থাকে কোনটা? অনুপস্থিত জিজ্ঞাসা করেছে। আমরা জানি অ্যানোড মানে তৈরি হয় যে Au, Ag এবং Pt, অর্থাৎ সোনা, রূপা এবং প্ল্যাটিনাম, এই তিনটে তৈরি হয় অবশ্যই। তাহলে হয় না কোনটা? এখানে লোহাটা তৈরি হয় না। স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম কি? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ঠিক আছে, থার্মিন মিশ্রণটা কী হবে? Fe2O3 + Al। ঠিক আছে, বলো থার্মিন মিশ্রণের সেই বিক্রিয়া, তাই তো? যে একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হয়? 14 হয়। কি করে আসে 14টা? আমরা জানি যে CH2 এর ডিফারেন্স, সি মানে 12 আর H2 মানে হচ্ছে 2, তাহলে 12 আর 2 14। ঠিক আছে, এটা তোমাদের একদম অন্য আগের 9খানা 8 নম্বর যে স্কুলটা আমরা করেছি লাস্ট, এই 1 থেকে 8-এর মধ্যে কোনো একটা স্কুলে এটা বুঝিয়েছিলাম। ঠিক কোন নম্বর স্কুলটা মনে নেই, কিন্তু একটা স্কুলে এটা বোঝানো হয়েছিল। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা বলতে পারবে, সেটা কমেন্টে কিন্তু জানাবে যে কোন স্কুলে এই জিনিসটা আমি বুঝিয়েছিলাম। তারপরে বলেছে কি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে? মিথেন গ্যাস উৎপন্ন করে। CBM এর পুরো কথা কি? কোল বেড মিথেন। CBM এর পুরো কথা হচ্ছে কোল বেড মিথেন। ঠিক আছে, তারপর বলেছে সত্য না মিথ্যা লিখতে হবে। বলছে পরম শূন্য উষ্ণতার মান -273 কেলভিন, এটা কিন্তু মিথ্যা, তাই তো? যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের P বনাম T লেখচিত্রটি অঙ্কন করতে হবে। P বনাম T লেখচিত্র দেখে নাও। P বনাম T লেখচিত্রটা কেমন হয়? এটা মূল বিন্দুগামী সরলরেখা। PT লেখচিত্র কী হয়? মূল বিন্দুগামী সরলরেখা হয়। ওকে, তারপরে কি বলেছে? বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটি লেখো। পার ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি। আদর্শ পরিবাহীর তাপ পরিবাহীর মান কত? অসীম হয়। স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। তারপরে কি বলেছে? 7/3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের আলোর বেগ কত হবে? তো দেখে নাও, বলছে আমরা জানি μ=c/v। তাহলে আমরা ভি এর মানটা বের করতে বলেছে। সি তো শূন্যস্থান আলোর বেগ, আর হচ্ছে কোনো মাধ্যমে আলোর বেগকে আমরা ভি দিয়ে লিখি, আর মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে ভি এর মান বের করতে গেলে c/μ হবে। সি মানে কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর মিউ মানে 7/3। ঠিক আছে, উল্টে যাচ্ছে, 3/7 হচ্ছে। তাহলে 3 × 10⁸, 3 × 10⁸ × 3/9, 3/7। 3 3 কত হচ্ছে? 9, 9/7 × 10⁸। 9/7কে ভাগ করলে কত হয়? 1.286 হয়। ঠিক আছে, × 10⁻কত আছে? 8 আছে। এটাই কিন্তু আমাদের একক হবে মিটার পার
সেকেন্ড। এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে, অহমীয় পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে। মনে রাখবে আইভি লেখচিত্রের প্রকৃতি হচ্ছে অরৈখিক, অর্থাৎ সরলরেখিক বরাবর হবে না, অরৈখিক হবে। ঠিক আছে, কারণ অহমীয় পরিবাহী বলেছে, হচ্ছে অহমীয় পরিবাহী হলে সেক্ষেত্রে রৈখিক হতো। ওয়াট ভোল্ট এবং অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্কটা কী। ওয়াট, দেখো ওয়াট কিসের একক, ওয়াট ক্ষমতার একক, তাই তো। ওয়াট কিসের একক, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ওয়াট, তাই তো। ওয়াট ক্ষমতার একক। বলেছে ভোল্ট, আচ্ছা ভোল্ট কিসের একক, ভোল্ট হচ্ছে ভি এর একক, তাই তো। আর আমরা কি জানি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এটা কিসের একক, এটা আয়ের একক। তাহলে এই তিনটের মধ্যে পি ভি আর আয়ের মধ্যে সম্পর্ক কী, পি ইজ ইকুয়াল টু পি ভি আর আইয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি আই, পি ইজ ইকুয়াল টু ভি আই, এটাই কিন্তু পি আর ভি এবং আইয়ের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি তাহলে ও পি মানে ওয়াট, তাহলে ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে কী বললাম, এটাই হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক, ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। বলো বোঝা গেল কি গেল না, তাই কিন্তু এদের মধ্যে রিলেশান, ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু হচ্ছে এ। ঠিক আছে, কোন তেজস্ক্রিয় রশ্মি একটি তড়িৎ চুম্বকীয়, কোন তেজস্ক্রিয় রশ্মি একটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মনে রাখবে গামা রশ্মি, কোন রশ্মি, গামা রশ্মি একটি তড়িৎ চুম্বকীয়। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, যে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এমন একটি তেজস্ক্রিয় মৌলের আইসোটোপের নাম লেখো। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত করা হয় আই, মাথায় হচ্ছে 131, এটা কিন্তু আমরা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করি, এটা আগেও অন্য স্কুলেও কিন্তু ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, তারপর হচ্ছে নিক্টোজেন মৌল, নিক্টোজেন মৌল অধাতব পরিবাহী। ঠিক, অধাতব পরিবাহী হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে অধাতব পরিবাহী, মানে 2.11.2 এটা হবে। তো সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক মৌল আর ধাতু সংখ্যার, হ্যাঁ ধাতু সংখ্যার কোনটা, ধাতু সংখ্যার ডুরালুমিন, 4/3 হবে কিন্তু। ধাতু সংখ্যার কী হচ্ছে ডুরালুমিন। তাহলে আমাদের বাদ গেল কোনটা কোনটা, আচ্ছা অধাতব পরিবাহী যেটা তো হয়ে গেছে, ধাতু সংখ্যার হয়ে গেছে। নিক্টোজেন মৌল কোনটা, মনে রাখবে নিক্টোজেন ফ্লোরিন না নাইট্রোজেন, কোনটা নিক্টোজেন হয়, নিক্টোজেন মৌল কিন্তু হচ্ছে নাইট্রোজেন, তাই তো। মিলাচ্ছে এইভাবে মনে রাখবে, 2.11.1। ঠিক আছে, আর অধাতব পরিবাহী কোনটা, অধাতব পরিবাহী তো গ্রাফাইট বললাম, সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক মৌল এটা বাদ আছে, তাহলে এটা হবে 2.11.3, সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক মৌল মানে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কিন্তু, তাই তো। সমযোজী ত্রিবন্ধনে আছে এমন একটা যৌগের সংকেত লেখো, সমযোজী ত্রিবন্ধন আছে এমন একটা সংকেত হচ্ছে নাইট্রোজেন, তাহলে কিন্তু সমযোজী ত্রিবন্ধন অর্থাৎ N ট্রিপল বন্ড N এরকম হয়, N ট্রিপল বন্ড N। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ না পরবর্তী প্রবাহ ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষণে সবসময়ের জন্য আমরা সমপ্রবাহ ব্যবহার করব, ডিসি বা সমপ্রবাহ ব্যবহার করা হয়, পরবর্তী প্রবাহ কিন্তু ব্যবহার করা হয় না। তা বলছে তামার আংটির ওপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করবে। দেখো রূপোর প্রলেপ দিতে হলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড ইউজ করা হয়, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তো দেখে না উত্তরটা কোথায় লেখা যায়, উত্তরটা উপরে লিখে দিচ্ছি, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, তোমরা উপরে লিখে নাও। অথবা কোশ্চেন কি বলছে, যে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, আর সোনা থাকলে কী হয়, পটাশিয়াম অরোসায়ানাইড, আর্জেন্টোর জায়গায় কী হয় অরো হয়, যদি সোনার প্রলেপ দিতাম আমরা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো এই জায়গাটা, এখানে কী হবে তাহলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে এমন একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো যার মধ্যে হাইড্রোজেন উপস্থিত, তড়িৎ অবিশ্লেষ্য কিন্তু তার মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে কী হবে সেটা হচ্ছে চিনি বা গ্লুকোজ লিখতে পারো। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে যে পদার্থ ব্যবহার করে তার নাম কি, CaO, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, সরি হাইড্রক্সাইড বলছি কেন, ক্যালসিয়াম অক্সাইড CaO। অসওয়াল্ড পদ্ধতিতে NH3 থেকে NO প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়। মনে রাখবে এখানে ব্যবহার করা হয় PTRH অনুঘটকটা কিন্তু আমরা ব্যবহার করি। ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহৃত নাইট্রোজেনযুক্ত যৌগের নাম কি, নাইট্রোজেনযুক্ত যে যৌগটা আছে তার নাম হচ্ছে ইউরিয়া, তাই তো, তার নাম হচ্ছে ইউরিয়ার মধ্যে কিন্তু এটা হচ্ছে না নাইট্রোজেন থাকে কিন্তু, তার নাম হচ্ছে ইউরিয়া।
বলছে মিথেন অণুতে ইউরিয়ার ব্যবহারে পড়লে কিন্তু এটা তুমি পেয়ে যাবে ঘুমের ওষুধের ব্যাপারটা, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে মিথেন অণুতে বন্ড এইচ বন্ড সি বন্ড এইচ বন্ধনের কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। কার্বক্সিলিক মূলকের গঠন সংকেত লেখো। কার্বক্সিলিক মূলকের গঠন সংকেতটা কেমন হয় দেখে নাও, এটা খাতায় করে দিচ্ছি, এখানে লেখার জায়গা নেই। সংকেতটা এরকম হয়, এই যে বন্ড সি, ডবল বন্ড ও, বন্ড ও, বন্ড এইচ, এই কিন্তু কার্বক্সিলিক গ্রুপের গঠন সংকেত। বোঝা গেল? কার্বক্সিলিক গ্রুপের এটাই কিন্তু গঠন সংকেত, ঠিক আছে। কার্বক্সিলিক গ্রুপের গঠন সংকেত বোঝা গেল। তারপর বলছে CH3 CH2 CHO যোগের ইউপ্যাক নাম কী হবে? ইথানল, ইথানল, ঠিক আছে, ইথানল। তোমরা যদি ইউপ্যাক নামকরণ আটকে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের সেই একটা ভিডিও করা আছে তোমাদের জন্য আমাদের চ্যানেলেই, শর্টস ভিডিও, তোমরা সেটা দেখতে পারো। তাহলে তোমাদের এই ইউপ্যাক নামকরণ কী করে লিখতে হয়, একটা ইউপ্যাক নামকরণ মুখস্থ করতে হবে না, মাই গড বলছি, একটা ইউপ্যাক নামকরণ তোমাদের কিন্তু মুখস্থ করা লাগবে না, সব কিন্তু তোমরা পারবে, ঠিক আছে। এখানে 2 মিনিটের একটা শর্টস ভিডিও আছে, আর 2 মিনিটের মধ্যে তোমরা শিখে যাবে ইউপ্যাক নামকরণ কী করে করতে হয়, ঠিক আছে। তোমরা সেটা দেখে নেবে। চলো বিভাগ গয়ের কোশ্চেনগুলো করা যাক। প্রথম কোশ্চেন কী বলছে বিভাগ গয়ের 3.1 বলছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কী, তার সংক্ষেপে লেখো। তো তোমরা কী লিখবে তাহলে? স্থিতিশীল উন্নয়নের ধারণা দেখে নাও। আমি একদিনও বলেছিলাম এই কোশ্চেনটা, আজকেও বলছি। বলছে স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটা প্রথমে লিখবে এখান থেকে এইটুকু, যে স্থিতিশীল উন্নয়ন হলে আমাদের ধারণা যা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা, নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে। তারপরে কী লিখবে তোমরা? তারপরে কিন্তু এই 3টে পয়েন্ট লিখে দেবে, ঠিক আছে। এই পর্যন্ত লিখবে। তোমার নাম্বারটা কত দিয়েছে দেখি এখানে? 2 নম্বর দিয়েছে। 2 নম্বরে কিন্তু ফিজিক্যাল সায়েন্স অন্তত এগুলোর ব্যাখ্যা না করে অন্তত পয়েন্টগুলোর নামটা কিন্তু অন্তত লিখে দেবে, ঠিক আছে। বা অত এক লাইনে মেরে দেওয়ার চেষ্টা করবে, এক লাইনে লেখার চেষ্টা করবে এটা, ঠিক আছে। কি বোঝা গেল? শুধু সংজ্ঞালিকে কিন্তু ছেড়ে দেবে না, সংজ্ঞালিকে ছেড়ে দিলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন এই পাশে আছে। নেক্সট কোশ্চেন বলছে যে STBতে নির্দিষ্ট বারে গ্যাস 273, STBতে নির্দিষ্ট বারে একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন দখল করে কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ যায় ওই গ্যাস 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। তো চলো অঙ্কটা দেখে নাও। দেখো অঙ্কটা কী বলছে, STBতে অঙ্কটা তোমরা দেখে নাও। STBতে T1 মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আর P1 মানে 1 ATM, এটা কিন্তু STBর মান। কিন্তু STBতে T এর মান হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আর P1 এর মান হচ্ছে 1 ATM হয়। V1 এর মান 273 সেন্টিমিটার কিউব বলে দিয়েছে। T2 এর মান বলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত হবে? 27 মানে হচ্ছে 273 প্লাস 27 মানে হচ্ছে 300 কেলভিন। P2 এর মান কত বের করতে বলেছে? P2 এর মান বলে দিয়েছে 300 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা জানি কি, আমরা জানি যে P1 V1/T1 = P2 V2/T2। তাহলে এখান থেকে P2 যদি বের করতে যাই তাহলে এই পাশের V2/T2টা উল্টে যাবে, T2/V2 হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? এখান থেকে আমরা যেটা করতে পারি, সবার মানগুলো বসালাম, বসালে দেখা যাচ্ছে সব কাটাকুটি গিয়ে এর উত্তর হবে 1 ATM। আশা করি বোঝা গেল। উত্তর কত হবে? 1 ATM। তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। অন্তিম আয়তন এবং প্রাথমিক আয়তনের অনুপাত কত? অর্থাৎ V2/V1 এর অনুপাত চাইছে। তো দেখে নাও, বলছে যেহেতু চাপ স্থির, যেহেতু আমরা কী বলতে পারি, যেহেতু চাপ স্থির সুতরাং চার্লসের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। চার্লসের সূত্র অ্যাপ্লাই করলে কী হবে? V1/T1 = V2/T2। সেখানে আমাদের একটা জিনিস বলে দিয়েছে, T1 এর মান বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আর T2 এর মান বলে দিয়েছে যে 273 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 546 কেলভিন। কারণ 273 প্লাস 273 মানে 546 হবে, ঠিক আছে। তাহলে V2 আমার দরকার হচ্ছে V2/V1। তাহলে আমি কী করলাম, এই যে V1টা আছে ওটাকে V2 তলায় নিয়ে আসলাম, আর T2টাকে পুরো উপরে তুলে দিলাম। তাহলে V2/V1 মানে কত? T2/T1, তাই তো। তাই পেলাম আমরা। তাই যদি পাই তাহলে T2 মানে কত? T2 মানে হচ্ছে, একটু ভুল লেখা আছে, T2 মানে কত? মানে 546, আর T1 মানে কত? 273, তাই তো। তাহলে কাটাকাটি করো, 273 দুগুণ হচ্ছে 546, তার মানে কত হবে? 2 হবে। তাহলে কিছু নেই মানে 1, তাহলে অনুপাতটা হবে 2:1। অনুপাতটা কত হবে? 2:1, ঠিক আছে। V2 - V1 এর অনুপাত, আর V1:V2 এর অনুপাত কত হবে? তাহলে এটা উল্টে 1:2 হবে তাহলে, ঠিক আছে। V1 - V2 এর অনুপাত 1:2, কিন্তু চেয়েছে কি? চেয়েছে অন্তিমের সঙ্গে প্রাথমিক না, তাই V2 - V1 হবে, কিন্তু V2:V1 হবে। ওকে, এটাই কিন্তু তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল কী করলাম? এটা একটু ভুল করা ছিল, এখানে মানটা উল্টো বসানো হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে
চিত্রসহ লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। এই যে লেন্সের আলোক ক্রিয়া এখান থেকে বলছে আলোক কেন্দ্র। দেখো তোমরা এই চিত্রটা কিন্তু আঁকতে হবে তোমাকে এবং এখানে এটা লিখতে হবে যে আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে এমন একটা নির্দিষ্ট বিন্দু যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে রশ্মির কোনো বিচ্যুতি বা চ্যুতি হয় না, অর্থাৎ লেন্সে কোনো রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেলে দ্বিতীয় তলে নির্গত রশ্মি আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়। এটাই কিন্তু লিখে দেবে এবং এই চিত্রটা কিন্তু এঁকে দেবে। আশা করি বোঝা গেল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, ওই যে বিপদ সংকেত হিসাবে আমরা লাল আলো ইউজ করি কেন? দেখে নাও, বিপদ সংকেত হিসাবে আমরা লাল আলো ইউজ করার কারণটা এক লাইনের উত্তর, যে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করার কারণ হলো এই বর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্য কি সবচেয়ে বেশি হয় বলে বিক্ষেপণ কম হয়। এই আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় বলে বিক্ষেপণ কম, তাই সহজেই কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তাই বিপদ সংকেত বোঝাতে আমরা লাল আলো ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলো লেখো। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এই যে, দেখে নাও তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র কী বলছে, যে কোনো কুণ্ডলীর প্রথম সূত্র, দুটো সূত্র আছে, দ্বিতীয় সূত্রটাকে আবার লেঞ্জের সূত্র বলা হয়। তাই বলছে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং যতক্ষণ তড়িৎচুম্বকের প্রবাহ পরিবর্তন ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। আর দ্বিতীয় সূত্র কী বলছে, কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার ফ্যারাডের সূত্র দেওয়া আছে এখানে। এই দুটো সূত্র কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। এটা কিন্তু অনেক স্কুলে কিন্তু আমি এই কোশ্চেনটা পেয়েছি বারবার। ঠিক আছে, তোমরা কিন্তু এটা খাতায় লিখবে বা তোমাদের যে আগে যদি আমি বলে দিয়ে থাকি সেখানে কিন্তু তোমাদের যদি তোমরা লিখে থাকো তাহলে তোমরা সেটাই কিন্তু আরেকবার পড়ে নেবে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলো যে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম হাইড্রক্সক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে, তা কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে। চলো বলে দিই। দেখো এই প্রশ্নের উত্তরটা না এটাই হবে, যে চিনির জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ন্যায় তড়িৎ পরিবাহী নয় কেন? এর উত্তরটা কিন্তু সেম, বলছে NaCl আয়নীয় যৌগ, তাই ধ্রুবীয় জল দ্রাবক জলে দ্রাব্য। আর কি বলেছে দেখো এই পাশে, তারপরে বলেছে যে NaCl এর জলীয় দ্রবণে Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়নের অস্তিত্বের কারণে এটি তড়িতের সুপরিবাহী। চিনি C12H22O11 সমযোজী যৌগ, এটি ধ্রুবীয় দ্রাবক জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারে, তাই জলে দ্রবীভূত হয়, কিন্তু এর জলীয় দ্রবণে কোনো আয়ন তৈরি হয় না, তাই চিনির জলীয় দ্রবণ কিন্তু তড়িতের কুপরিবাহী হয়। আশা করি বোঝা গেল। ঠিক আছে, যে প্রশ্নের উত্তরটা বলেছে এই প্রশ্নে কিন্তু একই উত্তর হবে, শুধু প্রশ্নটা একটু আলাদা কিন্তু উত্তর কিন্তু সেম হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, বলেছে একটু উদাহরণের সাথে দেখাও যে আয়নীয় যৌগের আয়নগুলি অষ্টক পূর্তি ছাড়া আয়নীয় যৌগ গঠন করতে পারে না। চলো দেখে নাও উত্তরটা কী হবে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন, ভালো করে দেখো, স্পষ্ট নমুনা কোশ্চেন কিন্তু এটা, যে একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দাও যে আয়নীয় যৌগের আয়নগুলি অক্টেট পূর্ত, অর্থাৎ অষ্টক বা অক্টেট একই জিনিস, পূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠন করতে গঠিত হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু সেম কোশ্চেন বলেছে এখানে। ঠিক আছে, বা এই কোশ্চেনটা কিন্তু এইভাবে আসতে পারে যে আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতির মান্য করে না। এটা কিন্তু 2020 সালে কিন্তু মাধ্যমিকে এসেছিল। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন কিন্তু। তো উত্তরটা দেখে নাও, উত্তরটা হচ্ছে এই পাশে লেখা আছে, এই যে লিথিয়াম হাইড্রোক্সাইডের উদাহরণটা দিয়েছে, তো উদাহরণ দিতে বলেছিল, তবে যে লিথিয়াম হাইড্রোক্সাইড এটা আয়নীয় যৌগ, Li এর ইলেকট্রন বিন্যাস 2 আর 1 হবে, এখানে লিথিয়াম 3 নম্বরে আছে, তাহলে 2 আর 1, তারপর যে H এর ইলেকট্রন বিন্যাস 1, তাহলে লিথিয়াম হাইড্রোক্সাইডের Li এর হচ্ছে কত 3, আর হচ্ছে হাইড্রোজেনের কিন্তু ইলেকট্রন বিন্যাস 1 হবে, তাই আছে লিথিয়াম পরমাণু তার যোজন কক্ষে অবস্থিত একটি ইলেকট্রনকে ত্যাগ করে, তাই তো, কারণ প্রথম কক্ষে দুটো, পরের কক্ষে একটা আছে, তাই একটা ইলেকট্রন সেটা ত্যাগ করে দেবে, তাই Li+ আয়নে পরিণত হচ্ছে। আর হাইড্রোজেন পরমাণু তার ওই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে হাইড্রাইড আয়নে H- পরিণত হবে, তাই তো, ওটা গ্রহণ করলে কী হবে, সেই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামে পরিণত হতে পারবে, তাই তো। তবে এইভাবে উভয় হিলিয়াম ও পরমাণুর মতো, তাহলে দেখো লিথিয়াম কী করছে, 3টে ছিল, লাস্টেটা ত্যাগ করে 2 হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে হিলিয়াম। আর হাইড্রোজেন তার কিন্তু 1 ছিল, সে কিন্তু সেটা আর একটা গ্রহণ করে সে 2 হয়ে গিয়ে সেও হয়ে যাচ্ছে হিলিয়াম। তাহলে কি যে দুটো হিলিয়াম পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস গঠন করে সুস্থিতি লাভ করে, তাই Li+ ও H- আয়ন পরস্পর স্থিতিরিত আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে LiH অণু গঠন করে। ঠিক আছে, এটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে অ্যামোনিয়া অণুর গঠন চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে। অ্যামোনিয়া অণুর গঠন দেখে নাও, অ্যামোনিয়া অণুর গঠনটা এরকম হবে, এই যে একটা এনের চারপাশে কটা আছে, মোট 5টা আছে, তার এখানে দুটো, এখানে একটা দিয়েছে, আর এখানে একটা, এখানে একটা,
তাহলে উপরে দুটো আছে, এই একটা হাইড্রোজেন, এই একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ডিং করছে, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে একটা নাইট্রোজেনের বন্ডিং করছে, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে এখানে নাইট্রোজেনের আর একটা ইলেকট্রন বন্ডিং করছে। তো যদি বন্ডিং করে তাহলে আমরা পাবো কি এন একটা বন্ড এইচ, এন বন্ড আছে এখানে আরেকটা এইচ, এখানে আরেকটা এইচ, তিনটের সঙ্গে বন্ডিং করছে। ঠিক আছে, এটা অ্যামোনিয়া অণুর গঠন কিন্তু এমনটা হবে, ভালো করে কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন দুটি গ্যাসের নাম লেখো। আমরা সবাই জানি হাইড্রোজেন আছে সালফাইড, কিপযন্ত্রে প্রস্তুত করা যায়। যে গ্যাসটির প্রস্তুতের বিক্রিয়া সমিত সমীকরণটি লেখো। আমি সমীকরণটি এখানে তুলেই দিয়েছি যে FeS প্লাস H2SO4 বিক্রিয়া করলে FeSO4 আর H2S উৎপন্ন করবে। বলছে রাসায়নিক সমীকরণ সহ থার্মিট পদ্ধতির নীতিটা লেখো। রাসায়নিক সমীকরণ সহ থার্মিট পদ্ধতির নীতি, দেখে না উত্তরটা কী হবে। সাদরা বইতে 131 পাতা এটা আছে, একটু দেখে নাও উত্তরটা কী হবে। এই যে থার্মিট পদ্ধতি একদম ছোটো করে এখানে লেখা আছে যে কয়েকটি ক্ষেত্রে ধাতব অক্সাইডকে অপেক্ষাকৃত সক্রিয় ধাতু দ্বারা বিজারিত করে ধাতব মৌল পরিণত করা যায়। অ্যালুমিনিয়ামকে বিজারক হিসাবে ব্যবহার করে অক্সাইড থেকে লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি নিষ্কাশন করা হয়, একে থার্মিট পদ্ধতি বলে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছে যে উচ্চ উষ্ণতায়, এই উদাহরণটা আমি অনেকবারই বলেছি তোমাদের, কিন্তু আজকে যে স্কুলটা হচ্ছে, যে এখন যে স্কুলটা, সেই স্কুলেও কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু ছিল, এই থার্মিট পদ্ধতির এই বিক্রিয়াটা কিন্তু ছিল। পরেরটা কিন্তু বিক্রিয়ায় কী উৎপন্ন হবে সেটা এখানে লেখা ছিল না, এটা লিখে নেবে। তো এই পুরোটা লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে থার্মিট পদ্ধতির ডিটেলস। ঠিক আছে, এমনকি ব্যবহারটাও পড়ে রাখবে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে দেখো ক্রায়োলাইট এবং ক্রায়োলাইট এবং চ্যালকোসাইট। ঠিক আছে, এই দুটোর কথা কি বলেছে, বলছে কোন কোন ধাতুর আকরিক এরা, মনে রাখবে। ক্রায়োলাইট কিন্তু কি, ক্রায়োলাইট কিন্তু অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। ক্রায়োলাইটটা কি বলছে, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। এর ব্যবহারটা দেখে নাও, 128 পাতায় আছে এর ব্যবহারটা। এই যে ক্রায়োলাইট অ্যালুমিনিয়ামের আকরিক আর অ্যালুমিনিয়ামের ব্যবহার বলেছে, তোমরা জানো অ্যালুমিনিয়াম ব্যবহার গতকালের একটা স্কুলেও ছিল। এই যে এখান থেকে যে কোনো একটা তুমি লিখে দিও, অনেকগুলো আছে এখানে। ঠিক আছে, যে কোনো তোমার পছন্দের মধ্যে একটা দুটো লিখে দিও। ঠিক আছে, এবং তার পরেরটা বলেছে যে চ্যালকোসাইড। এই চ্যালকোসাইড যেটা বা তার একটা নাম হচ্ছে কপার গ্ল্যান্স বলা হয়। এই চ্যালকোসাইডের আর একটা নাম হচ্ছে কপার গ্ল্যান্স, এটা কিন্তু কপারের আকরিক। এবং কপারের একটা ব্যবহার জানতে চাইছে, তো কপারের একটা ব্যবহার এখানে আছে অনেকগুলো, এখানে একটা লিখে দেবে। ঠিক আছে, এই যে ব্যবহার অনেকগুলো ব্যবহার এখানে আছে, এখানে তোমার পছন্দের মধ্যে একটা লিখে দেবে। আশা করি বোঝা গেল, ক্লিয়ার। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে সমবায়বতা কী জিনিস। সমবায়বতা কী জিনিস, আর বলছে CH3H6O আণবিক সংকেতের দুটি কার্যকরী মূলক গঠিত সমবায়বের নাম লিখতে বলছে। তো চলো একদম সহজ কোশ্চেন এটাও। ঠিক আছে, চলো উত্তর কী বলছে দেখে নেওয়া যাক। সমবায়বতা কী বলছে দেখে নাও। সমবায়বতা বলছে যে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলম্বী যৌগসমূহকে সমাবয়বী যৌগ বলা হয় এবং এই ঘটনাকে সমবায়বতা বলা হয়। ওকে, তো এটা গেলো সমবায়বতার সংজ্ঞা। এবার যে প্রশ্নটা বলেছে C3H6O আণবিক সংকেতের দুটি কার্যকরী মূলক গঠিত সমবায়বের গঠন লেখো। দেখে নাও, বলছে C3H6O আণবিক সংকেত দুটি আণবিক সংকেতের দুটি কার্যকরী মূলক গঠিত সমবায়বের নাম হচ্ছে একটা প্রোপানাল আর হচ্ছে অ্যাসিটোন। প্রোপানাল মানে কি CH3 CH2CHO, আর অ্যাসিটোন বলছে CH3 বন্ড CO বন্ড CH3। ঠিক আছে, এই দুটো কিন্তু লিখে দেবে। দেখো এর মধ্যে একটা দুটো তিনটে কার্বন, 3 আর 2 5 আর 6টা H আছে এবং একটা O আছে। এর মধ্যে দেখো একটা দুটো তিনটে কার্বন, 3 আর 3 6টা H আছে এবং একটা O আছে। আশা করি ক্লিয়ার হলো। তারপরে বলেছে কি অ্যাসিটিক অ্যাসিড ও মিথানলের মধ্যে কীভাবে পার্থক্য করবে। দেখে নাও, এটা অনেক বড়টা উত্তর হয়েছে। অ্যাসিটিক অ্যাসিড এবং মিথানলের মধ্যে কীভাবে পার্থক্য করবে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও। ঠিক আমার এখানে একটা করলে হয়ে যেত, আমি ইচ্ছা করে দুটো তিনটে লিখেছি। দেখে নাও, তোমাদের যাতে কাজে লাগে তার জন্য। তো কী লিখতে হবে, যে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড এবং CH3OH মিথানলের মধ্যে প্রথমটি অ্যাসিড, আমরা জানি CH3COOH কি অ্যাসিড, আর CH3OHটা কি, এটা কিন্তু আমাদের অ্যালকোহল এক প্রকার। তো চলো দুটো যে পরীক্ষার সাহায্যে দেখাতে বলছে এবং বিক্রিয়া সমীকরণ। তো লিটমাস পরীক্ষার সাহায্যে আমি প্রথম দেখিয়েছি যে লিটমাসের যে অ্যাসিড কী হয়, নীল লিটমাস কাগজকে লাল করে দেবে, কারণ এটা অ্যাসিড তাই। কিন্তু CH3OHটা অ্যালকোহল, তাই এটা কিন্তু লাল বা নীল যে তুমি লিটমাস দাও না কেন কোনো রকম রঙের পরিবর্তন করবে না। এটা গেল লিটমাস পরীক্ষার সাহায্যে আমরা পার্থক্য করতে পারি। তারপর সোডিয়াম বাইকার্বনেট, এটাই তোমাদের অ্যাকচুয়ালি জানতে চেয়েছে, আর এটাই খুব গুরুত্বপূর্ণ। সোডিয়াম বাইকার্বনেট দিয়ে কিন্তু আমরা কীভাবে এটাকে আলাদা করতে পারি, বলছে আচ্ছা CH3COOH বলছে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে বুদবুদাকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে। বিক্রিয়াটা হচ্ছে এই যে CH3COOH প্লাস NaHCO3, আচ্ছা সোডিয়াম বাইকার্বনেট তার সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এটা তৈরি করছে, জল তৈরি করছে, আর সঙ্গে কী তৈরি করছে, মোস্ট ইম্পর্টেন্টলি কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে।
এবং CH3OH এই সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে যদি বিক্রিয়া করানো হয় তাহলে কোনো রকম বিক্রিয়াই করবে না। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কি কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, আর এক্ষেত্রে কোনো বিক্রিয়া করছে না। তাহলে তোমরা বুঝতে পারলে এই ছিল তোমাদের যে অ্যাসিডিক অ্যাসিড এবং মিথানলের মধ্যে পার্থক্য উইথ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এটা গেল তোমাদের বিভাগ ঘয়ের কোশ্চেন। এবার বিভাগ ঘয়ের কোশ্চেন কী বলছে দেখো, বলছে চার্লসের সূত্রটি লেখো এবং এর থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দেখে নাও। চার্লসের সূত্র কী বলছে যে নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট বারে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন যে আয়তন থাকে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই বলছে চার্লসের সূত্র লিখতে বলেছে। এটা চার্লসের সূত্র লিখে দেবে। এর গাণিতিক রূপ লিখতে বলেছে, তো গাণিতিক রূপ কী দেখে নাও। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ যে V0 × 1 + T/273, আর যদি -T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে আমরা তাহলে V0 1 - T/273 হবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তারপর নেক্সট কী বলেছে দেখো, নেক্সট একই সঙ্গে কী বলেছে, একই সঙ্গে বলেছে যে এখান থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কীভাবে পাওয়া যায় তা ব্যাখ্যা করো। তোমরা কিন্তু এখান থেকে যেটা করবে দেখে নাও, এই যে এই ক্যালকুলেশনটা, এইখান থেকে V প্রপোর্শনাল T হচ্ছে, অর্থাৎ তোমার ওই চার্লসের সূত্রের বিকল্প রূপ তৈরি হয়ে যাচ্ছে। তোমরা এইটুকু ক্যালকুলেশন করে দিলে কিন্তু হয়ে যাবে, খুব সহজ ক্যালকুলেশন এটা, জাস্ট লসাগু করতে হবে। এই মেন সূত্রটাকে একবার V1 একবার V2 ধরে লসাগু করে দিলেই কিন্তু দেখো বেরিয়ে যাচ্ছে। 273 + T1 পাচ্ছ মানে সেটা কিন্তু ক্যাপিটাল T হয়ে যাচ্ছে। এখানে দেখো 273 + T2 পাচ্ছ মানে ক্যাপিটাল T2 হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো পার্টটাই দেখো এখানে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি V প্রপোর্শনাল T হবে এখান থেকেই। ঠিক আছে, তোমরা এবার এটা ভালো করে দেখবে, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, খুব সহজভাবে করা আছে এই বইটাতে। ঠিক আছে, ভট্টাচার্য ব্রাদার্সের বই, এটা খুব ভালো বই এটা। নেক্সট কোশ্চেন কী বলছে, 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে দহন করতে হলে বলছে দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে পাওয়া যাবে দেখে নাও। বলছে বিক্রিয়ার সমীকরণ কি C+O2 কেন করলাম, কারণ দহন করছি, দহন করতে হলে তো অক্সিজেন লাগবে, তাই কার্বন প্লাস অক্সিজেন মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এখন 6 গ্রাম কার্বন আণবিকভাবে বের করছি, আর এটা হচ্ছে 32 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পেলাম। তাহলে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণ দহনে আমরা 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন। এখন এই 32 গ্রাম অক্সিজেন যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে, বোঝা গেল? এটাই আমাদের প্রশ্ন বলেছে। তাহলে চলো দেখে নাও। বলছে আমরা একটা বিক্রিয়া লিখলাম, 2KClO3 প্লাস কী লিখতে পারি, প্লাস কিন্তু 2KCl + 3O2। ঠিক আছে, 2KClO3 সমান 2KCl + 3O2 বিক্রিয়া করছে। 2KClO3কে যদি আমি আণবিকভাবে বের করি তো এই মানটান বসিয়ে পাওয়া যাবে হচ্ছে 245 গ্রাম, আর 3O2 এর আণবিকভাবে বের করতে গেলে হবে 96 গ্রাম। বোঝা গেল? তাহলে এটা লিখতে পারি আমরা যে 96 গ্রাম অক্সিজেন পেতে গেলে 245 গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হয়। তাহলে 1 গ্রামের জন্য কত হবে, আর 32 গ্রামের জন্য কত হবে? তো দেখে নাও, 245/96 × 32 হচ্ছে উপরে, তো 3 32 96, 3 দিয়ে 245 কাটাকাটি করলে 81.66 গ্রাম হচ্ছে। ঠিক আছে, এটাই তোমার কিন্তু অ্যান্সার হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড কী হয়, গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন হবে। ঠিক আছে, তো দেখে নাও উত্তরটা কত কী হবে। এটার উত্তর হবে, এটার উত্তরটা দেখে নাও। এটার উত্তর হচ্ছে এই যে আছে প্রশ্নের উত্তরটা, একদম ছোট প্রশ্ন এটা, যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম যে সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। তো FeS + H2SO4 FeSO4 প্লাস এই বিক্রিয়াটা তোমাদের কিন্তু একটু আগে আমরা একটা কোশ্চেনে করলাম, সেই বিক্রিয়াটা এখানে। তাহলে 88 গ্রাম হচ্ছে এখানে, এখানে H2S কত হচ্ছে 34 গ্রাম। তাহলে 34 গ্রাম H2S পেতে গেলে আমাদের FeS প্রয়োজন কত, 88 গ্রাম। তাহলে 1.7 গ্রামের জন্য কত হবে, তাহলে এই হচ্ছে 4.4 গ্রাম হবে। ঠিক আছে, এটার অর্ধেক হচ্ছে, তাহলে এটাকে অর্ধেক করলে 44, একটা দশমিক, তাহলে 4.4 গ্রাম। ঠিক আছে, তাহলে 1.7 গ্রাম H2S পেতে গেলে আমাদের 4.4 গ্রাম ফেরাস সালফাইডের কিন্তু প্রয়োজন। আশা করি বোঝা গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে আপাত প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে সম্পর্ক কী। দেখো আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক না খুব ইন্টারেস্টিং দুটো কথা। একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক বলছে যে শুধুমাত্র তরলের যে প্রসারণ তাকে বলা হয় আপাত প্রসারণ। ঠিক আছে, শুধুমাত্র তরলের যে প্রসারণটা হয় তাকে বলা হচ্ছে আপাত প্রসারণ। দেখে নাও, তাহলে আপাত প্রসারণের গুণাঙ্কের সংজ্ঞা বলছে যে কোনো তরলের কি বলছে, যে কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে বলছে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে,
ঠিক আছে। এবার প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হবে, ঠিক আছে, তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ক্লিয়ার হলো আশা করি। এবার বলেছে আমাদের এদের মধ্যে সম্পর্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেখে নাও। এই বইয়ের তলায় লিখে দিচ্ছি, উত্তরে দেখে নাও। দেখো আপাত প্রসারণ গুণাঙ্ক মানে কি, গামা এ দিয়ে লেখা হয়, ঠিক আছে, আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গামা আর দিয়ে লেখা হয়। তাহলে গামা আর ইজ ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি, অর্থাৎ প্রকৃত প্রসারণ মানে কিন্তু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ মানে কি, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ যদি হয় তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার হলো? এটাই কিন্তু ওদের মধ্যে রিলেশান, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে একই সঙ্গে বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। মনে রাখবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কি বলেছে যে কোনো কঠিন পদার্থের আয়তকার ব্লকের দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলে তার পরিবেদাঙ্ক কে হলে তাপীয় ব্লকের তাপীয় রোধের রাশিমালা কত হবে। তো দেখে নাও তাপীয় রোধের রাশিমালাটা কেমন হয় দেখে নাও। তো তাপীয় রোধের রাশিমালা বের করার জন্য আগে আমার কম্পেয়ার করতে হয়। তো এবার এ প্রস্থচ্ছেদ ডি বেদের কোনো তাপীয় পরিবেশ দুই প্রান্তের উষ্ণতা যদি θ1 আর θ2 হয়, θ1 বড় θ2 এর থেকে, তাহলে ওই পরিবেশের মধ্য দিয়ে টি সময় যদি কি পরিমাণ তাপ প্রবাহিত হয় তাহলে কিন্তু আমরা এই সূত্রটা জানি। এখানে কিউ/টি করতে হবে, কিউ/টি করে কে/টিকে তলায় নিয়ে আসতে হবে। এটা এবার কম্পেয়ার করতে হবে তড়িৎ প্রবাহতার সঙ্গে। কম্পেয়ার করলে আমরা এই তাপীয় রোধের রাশিমালাটা কিন্তু পেয়ে যাব, যাকে কিন্তু 1/RT দিয়ে লেখা হয়, RT ইজ ইকুয়াল টু D/K, ঠিক আছে, D/K এটাই কিন্তু ওদের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। RT ইজ ইকুয়াল টু D/K এটাই কিন্তু তাপীয় রোধের রাশিমালা, ঠিক আছে। এফ দিয়ে লিখলেই কিন্তু তোমার হয়ে যাবে। আশা করি বোঝা গেল। তারপরে কি বলেছে, তারপরে তো তোমরা জানো যে উত্তরটা কত হবে। তারপরে উত্তরটা বলেছে যে আর ইজ ইকুয়াল টু 2f। এই প্রমাণটা না প্রত্যেকটা দিন প্রতিটা স্কুলে কিন্তু এই প্রমাণটা দিচ্ছে। তোমাদের এইবারের মাধ্যমিকের জন্য কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু হতে চলেছে। এই যে আর ইজ ইকুয়াল টু 2f এর প্রমাণ প্রত্যেক দিন আমি এই কোশ্চেনে কিন্তু একবার করে আমার বলতে হয়, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নিও এই চিত্রটা এঁকো, প্রতিদিন একই কথাই বলি, ঠিক আছে। তারপরে বলেছে দেখো একটি মাধ্যমের আপাতন কোণ কি বলেছে, একটি মাধ্যমের আপাতন কোণ কত বলেছে, একটি মাধ্যমের আপাতন কোণ বলেছে 60 ডিগ্রি আর প্রতিসরণ কোণ বলেছে 40 ডিগ্রি যদি হয়, ঠিক আছে। তো 40 না, বলেছে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত দেখে নাও। বলছে প্রতিসরাঙ্ক মিউ মানে কি সাইন আই বাই সাইন আর। সাইন আই মানে বলেছে 60 ডিগ্রি, সাইন আর মানে বলেছে 45 ডিগ্রি। তাহলে সাইন 60 মানে হচ্ছে √3/2 আর সাইন 45 মানে 1/√2, ঠিক আছে। তাহলে উল্টে যাবে, তাহলে √2 উপরে হয়ে যাবে, তাহলে 1 হবে। এবার এখানে ক্যালকুলেশন করলে তুমি কত পাচ্ছ, √3/√3/2, ঠিক আছে। এবার দ্বিতীয় পার্টে কী বলেছে দেখো, দ্বিতীয় পার্টে বলেছে যে যদি আপাতন কোণ আর প্রতিসরণ কোণের মান স্থান বিনিময় করে তাহলে প্রতিসরাঙ্কের মান কত হবে। তো হলো স্থান বিনিময় করলে কত হবে, যেটা 45 ছিল সেটা হয়ে যাবে 60 আর যেটা 60 ছিল সেটা হয়ে যাবে 45, তাই তো। এই করলে এখানে মিউ ড্যাশের মান পাবো, মানটান বসালে এখান থেকে পাচ্ছি আমরা √3/2, কারণ এটা উল্টে যাচ্ছে অনেক, এটা এই মানটা উল্টে যাবে, √2/3 হবে। এখানে 3/2 ছিল, এখানে 2/3। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, চিত্রের সাহায্যে লেন্সের অভিসারী ক্রিয়া আর অবসারী ক্রিয়া দেখাও। তা কী বলছে দেখে নাও উত্তরটা। এই দেখো লেন্সের অভিসারী ক্রিয়া আর অবসারী ক্রিয়া যদি সংজ্ঞা চাই তো তোমরা এটা দিতে পারতে, ঠিক আছে। কই এই যে লেন্সের অভিসারী এবং অবসারী ক্রিয়ার সংজ্ঞা, কিন্তু সংজ্ঞা যায়নি আমাদের, সংজ্ঞাটা বলিনি বলে চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। তো এই চিত্রটা আঁকবে এবং এই দুটো লেখা লিখবে, ঠিক আছে। এই চিত্রটা আঁকবে এবং এই চিত্রটা আঁকবে, এবং উত্তর লেন্সের ক্ষেত্রে আর অবতল লেন্সের ক্ষেত্রে এই যে দুটো কথা দেওয়া আছে এই পুরোটা কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। একটা হচ্ছে অভিসারী ক্রিয়া, একটা হচ্ছে অবসারী ক্রিয়া, এই দুটো দেখানো হয়েছে এখানে, ঠিক আছে। তো চিত্র সহ এই লিখে দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে একই সঙ্গে বলেছে যে শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন। দেখে নাও শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন, সেগুলো মাধ্যমিক 2010 সালে কিন্তু কোশ্চেনটা এসেছিল। শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় কি, শূন্যস্থানে আলোর বিভিন্ন বর্ণের আলোরশ্মি একই বেগ সহ গতিশীল থাকে, তাই শূন্যস্থানে সাদা বা অন্য কোনো বহুবর্ণী আলোর কিন্তু বিচ্ছুরণ ঘটে না। কী বলছে, শূন্যস্থানে বিভিন্ন বর্ণের আলোরশ্মি একই বেগ নিয়ে গতিশীল থাকে, তাই কিন্তু শূন্যস্থানে সাদা বা অন্য কোনো বহুবর্ণী আলোর বিচ্ছুরণ হয় না। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে বাল্লোর চক্রে ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণনের ক্ষেত্রে প্রভাব ব্যাখ্যা করো। বাল্লোর চক্রে ঘূর্ণনের ক্ষেত্রে প্রভাব ব্যাখ্যা করো। তারপরে বলেছে এসি প্রবাহ বাল্লোর চক্রে ঘূর্ণনের ক্ষেত্রে এর প্রভাব ব্যাখ্যা করে। এসি ব্যবহার করা হলে কী হবে, তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হলে কী হবে, চুম্বক মেরু এবং প্রবাহের অভিমুখ একই সঙ্গে উল্টে দিলে কী ঘটবে,
এই সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে। তো কি লিখবে তাহলে এটাই, চলো দেখে নাও। দেখো ঘূর্ণনের ক্ষেত্রে প্রভাব মানে দুটো হতে পারে, ঘূর্ণনের বেগের নির্ভরতা আর ঘূর্ণনের অভিমুখের নির্ভরতা, এই দুটোই কিন্তু হতে পারে। ঘূর্ণনের ক্ষেত্রে প্রভাব মানে এটার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। ঘূর্ণনের ক্ষেত্রে প্রভাব লিখতে বলেছে। পরেরগুলো কি বলছে, বলছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ যদি উল্টে দিই আমরা, কি বলছে যে চুম্বক ক্ষেত্রের অভিমুখ যদি উল্টে দেওয়া হয়, কি বলছি দেখে নাও। চুম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে দিলে বা তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত দিকে করলে চক্রটি বিপরীত দিকে এবং ঘড়িকারের অভিমুখে ঘুরতে থাকে, তবে দুটো একসঙ্গে পরিবর্তন যদি করি চক্রটি একই দিকে আবার ঘুরবে, ঘড়িকারের বিপরীত অভিমুখে ঘুরে। যদি আরও শক্তিশালী চুম্বক ব্যবহার করা হয় তাহলে তড়িৎ প্রবণতা বৃদ্ধি করা হয়, অথবা তড়িৎ প্রবণতা বৃদ্ধি করা হয় তাহলে চক্রটি আরও জোরে ঘুরবে। তবে বালর চক্রের ঘূর্ণন সমমুখী প্রবাহ ডিসিতে হয়, কিন্তু যদি এসি প্রবাহ দিই তাহলে কিন্তু ঘূর্ণন হবে না, ঠিক আছে। এখানে এর মধ্যে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু একসঙ্গে করে দিয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে পড়বে, এটাই পড়লে হয়ে যাবে এখান থেকে অবধি। এই যে এটা হচ্ছে ছায়া প্রকাশনের বইতে আছে, যাদের ছায়ার বই আছে তারা কিন্তু এই উত্তরটা তারা কিন্তু পেয়ে যাবে ছায়ার বইতে। এটা একমাত্র সুন্দর করে লিখেছে, আর কোনো বই কিন্তু এটা সুন্দর করে লেখেনি, ঠিক আছে। তারপরের কোশ্চেনে কী বলছে দেখো, তারপরের কোশ্চেনে বলছে যে 40 ওয়াটের 8টি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে, 80 ওয়াটের 5টি পাখা প্রতিদিন 10 ঘন্টা করে চলে, এবং বলছে 1.2 কিলোওয়াটের মোটর 30 মিনিট করে চলে। 2026 সালের ফেব্রুয়ারি মাস বোট ইউনিট 7 টাকা করে ধরলে বিদ্যুৎ বিল কত হবে? দেখুন মোট ব্যয়িত তড়িৎ শক্তি কী বলেছে যে 80 ওয়াটের 8টি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে চলে, 40 ওয়াটের 5টি পাখা প্রতিদিন 10 ঘন্টা করে চলে, এবং বলছে 1200 ওয়াটের একটা কিলোওয়াট ছিল, আমি ওয়াট করে নিয়েছি, ঠিক আছে। তাহলে 1200 ওয়াটের একটা কী চলে হিটার বলেছে বোধ হয়, 1200 ওয়াটের একটা মোটর 30 মিনিট মানে হাফ ঘন্টা, মানে 1/2 ঘন্টা চলে। এটা আমার কিন্তু 28 দিন, মানে 28 দিন 26 সালের ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে 28 দিনে মাস যাবে, তাই তো। তাহলে হচ্ছে তোমার এত ওয়াট ঘন্টা হবে। এখানে 1600 এখানে 400 এখানে 600 যোগ বিয়োগ করলে মোট 2600 থেকে 28 দিয়ে গুণ করলে ওয়াট ঘন্টা থেকে তুমি কিলোওয়াট ঘন্টা করলে 72.8 কিলোওয়াট ঘন্টা, আর এত বোর্ড একক। তাহলে এত বোর্ড একক যদি হয় তাহলে মোট খরচ কত হচ্ছে, তাহলে এত ইন্টু 7, এক বোর্ড একক মানে 7 টাকা করে, 7 গুণ করলে 509 টাকা 60 পয়সা কিন্তু উত্তর হবে, ঠিক আছে। 509 টাকা 60 পয়সা। তারপরে বলেছে একই উপাদানের দুটি পরিবাহী প্রান্ত বিভব প্রভেদ সমান হলে দৈর্ঘ্যের অনুপাত 2:1 আর প্রস্থচ্ছেদের অনুপাত হচ্ছে যদি 3:2 হয় তবে হচ্ছে প্রবাহমাত্রার অনুপাত কত হবে? দেখে নাও উত্তরটা কী হবে। বলছে আমরা জানি যে ভি ইকুয়াল টু IR, তাহলে আবার এখানে ভি বিভব প্রভেদ, আই হচ্ছে প্রবাহমাত্রা আর আর হচ্ছে রোধ, ঠিক আছে। আবার আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রো হচ্ছে রোধাঙ্ক, এল মানে হচ্ছে দৈর্ঘ্য আর এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কী পাই, 1 নম্বর সমীকরণ থেকে ভি ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি বাই আর, তাই লিখেছে। এবার ভি ইকুয়াল টু ভি তো ভির জায়গায় থাকছে, আর মানে কি রো এল বাই এ, এটাকে উল্টে যাবে, তাহলে ভি ইন্টু এ বাই রো ইন্টু এল হবে। এখন যেহেতু ভি আমাদের বলেছে ভি হচ্ছে একই থাকছে আর উপাদানও একই থাকছে, তার মানে এই দুটো কনস্ট্যান্ট, তার মানে যদি এই দুটো কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কী বলতে পারি যে I1 বাই I2 ইকুয়াল টু কত হবে, I1 মানে কত, ভি আর ভি চেঞ্জ হবে না, ভির জায়গায় থাকবে, কিন্তু এটা হয়ে যাবে A1, রো কোনো চেঞ্জ হবে না, কিন্তু এলটা হয়ে যাবে L1, বোঝা গেল। আর I2 মানে ভির জায়গায় ভি থাকবে, এর জায়গায় কত হবে A2 হবে, রোর জায়গায় রো থাকবে, এলের জায়গায় L2 হবে, বোঝা গেল। তাহলে এবার আমি এটাকে এই তলার এই পার্টটাকে যদি উল্টে দিই তাহলে কত হবে ভি ইন্টু A1 বাই রো ইন্টু হচ্ছে L1 ইন্টু এটা কত হবে রো ইন্টু L2 বাই ভি ইন্টু A2, ঠিক আছে। কাটাকাটি করলে কত হচ্ছে A1 বাই L1 ইন্টু L2 বাই A2। তুমি কী করবে, A1কে A2 এর তলায় নিয়ে আসো, আর L2কে L1 এর তলায় নিয়ে আসো, নিয়ে এসে আবার মানগুলো বসিয়ে দাও। দেখো প্রস্থচ্ছেদের অনুপাত কত বলেছিল, দেখে নাও তুমি, প্রস্থচ্ছেদের অনুপাত বলেছিল যে 3:2 মানে 3/2, তাই 3/2 বসালাম। আর বলেছে দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে 2:1, তার মানে আমি দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1 মানে হচ্ছে L1:L2 এর অনুপাত বলেছিল 2:1, ঠিক আছে। তাহলে L2 বাই L1 এর অনুপাত কত হবে 1:2 হবে, তাই 1/2 করলাম, 3 1 3 আর 2 2 4, তাই 3/4 আমাদের অনুপাত, বা I1:I2 এর অনুপাত কত হচ্ছে তাহলে 3:4, বোঝা গেল। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে আলফা বিটা গামার মধ্যে পার্থক্য লেখো। তো দেখে নাও আলফা বিটা গামার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আলফা বিটা এবং গামা, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। আলফা বিটা গামার মধ্যে এই পার্থক্যটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে, বোঝা গেল। এই পার্থক্যগুলো তোমার এখানে যে 3টে মুখস্থ করতে হবে মিনিমাম, মূলতা ভেদান ক্ষমতা অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে। আধান মুখস্থ করবে, প্রকৃতি মুখস্থ করবে, ভর, এই প্রথম 4টে কিন্তু অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে। এই 4টে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট,
ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেনে একই সঙ্গে বলেছে যে 2011 সালে জাপানের কোথায় নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটে? জাপানের কিন্তু ফুকুশিমা। জাপানের কোথায়? ফুকুশিমায়। ঠিক আছে, জাপানের ফুকুশিমায় কিন্তু আমাদের নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটে। তারপরে বলেছে সন্ধিগত মৌল কাদের বলা হয়? সন্ধিগত মৌল কাদের বলা হয়? নোবেল মৌলের সংকেত লেখো। দেখো নোবেল গাছ তো অনেকগুলো আছে, তাই না? আর আমাদের কি বলেছে? আমাদের বলে সন্ধিগত মৌল কাদের বলা হয়, দেখে নাও। সন্ধিগত মৌল কাদের বলছে? বলছে যে একাধিক যোজ্যতা সহ কয়েকটি বিশেষ ধর্মের অধিকারী মৌলগুলিকে বলা হয় সন্ধিগত মৌল। ঠিক আছে। আর বলেছে নোবেল গ্যাস, নোবেল যে গ্যাসগুলো আছে তারা হচ্ছে তাদের সংকেত কি? হিলিয়াম He, নিয়ন Ne, আর্গন Ar, ক্রিপ্টন Kr, জেনন ZXC আর রেডন Rn। এগুলো কিন্তু আমাদের সব নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস। ঠিক আছে। তারপরে কি বলেছে? মৌলের কোন ধর্ম পর্যায়গত ধর্ম নয়? তোমরা জানো যে তেজস্ক্রিয়তা ধর্ম কিন্তু পর্যায়গত ধর্ম নয়। আমি দেখিয়েও দিচ্ছি, দেখো লেখা আছে, দেখো মৌলের তেজস্ক্রিয়তা, এই যে মৌলের তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম নয়। বোঝা গেল? আলাদা করে পয়েন্ট করে লিখে দিয়েছে যে মৌলের তেজস্ক্রিয়তা কিন্তু পর্যায়গত ধর্ম নয়। নেক্সট কোশ্চেন কি বলছি দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে কোনগুলো দিয়েছে? বি, সি আর ও। বোরন, যে বোরন, বেরিলিয়াম, কার্বন এবং অক্সিজেন। ঠিক আছে, এই চারটের নাম দিয়েছে। এই চারটের নাম যদি দিয়ে থাকে আমাদের, তাহলে আমরা কীভাবে কী করতে পারি দেখে নাও। বেরিলিয়াম, বোরন, হচ্ছে তোমার কার্বন আর অক্সিজেন। তা বেরিলিয়াম, বোরন, কার্বন আর অক্সিজেন এইভাবে পরপর কিন্তু হবে। ঠিক আছে, মানে অক্সিজেনের সব থেকে বেশি, তারপর কার্বন, তারপর বোরন, তারপর বেরিলিয়াম। ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও। দেখে নাও তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা দেখে নাও। তড়িৎ ঋণাত্মকতা এই যে বলেছে, এটা কিন্তু খুব, আমি আগেই বলেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা পরীক্ষায় এসে বসে আছে। তো কীভাবে বলছে? সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর ওই বন্ধনীর সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। সব থেকে ছোটো করে এই বইটাই লেখা আছে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, বলেছে যে একটি কঠিন হ্যালোজেনের নাম লেখো। ঠিক, কঠিন হ্যালোজেন কিন্তু আমাদের অবশ্যই কঠিন হ্যালোজেনের নাম কি? আয়োডিন কিন্তু কঠিন হ্যালোজেন। ঠিক আছে, আয়োডিন কিন্তু আমাদের একটা কঠিন হ্যালোজেন। তারপরে কি বলেছে দেখো, তারপরের কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, শুধুমাত্র একটা বইতে আছে, আর কোনো বইতে আমি পাইনি। কী বলেছে? ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, একমাত্র এই যে নবভারতী প্রকাশনের যে বইটা আমার কাছে আছে, এই বইতেই কিন্তু লেখা আছে, কিন্তু এইভাবে লেখা, পার্থক্য আকারে লেখা নেই। পার্থক্যই লিখেছে কিন্তু সেটা মানে ছক আকারে নয়। দেখে নাও উত্তরটা, এটা তোমরা কিন্তু গুছিয়ে লিখে নেবে। ঠিক আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6টা আছে, তোমাদের দুটো লিখতে বলেছে। তো প্রথম দুটোই তুমি লিখে দিও। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে তোমরা গুছিয়ে কিন্তু খাতায় লিখবে। ঠিক আছে, গুছিয়ে কিন্তু এটা তোমরা খাতায় লিখবে। এই আছে তোমার পার্থক্য। ঠিক আছে। তারপরে কি বলেছে? তা বলেছে যে জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎদ্বার হিসাবে কী ব্যবহার করা হয়? আমাদেরকে প্ল্যাটিনাম ব্যবহার করা হয়, প্ল্যাটিনাম। তারপরে এগুলো না খুব ইন্টারেস্টিং প্রশ্ন। বলছে এটি বর্ণহীন গ্যাস এক্সকে উত্তপ্ত Cu এর উপর দিয়ে চালনা করলে ওয়াই গ্যাস পাওয়া যায়। ওয়াইকে একটা উত্তপ্ত Mg এর উপর দিয়ে চালনা করে সাদা কঠিন পদার্থ জেড পাওয়া গেল। ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে জেডের সঙ্গে ফুটন্ত জলের বিক্রিয়ায় পুনরায় বিকে এক্সকে ফেরত পাওয়া গেল। এক্স ওয়াই জেডকে শনাক্ত করে বিক্রিয়ার সমীকরণ লেখো। দেখো লিখে দিয়েছি এখানে। 2NH3 সঙ্গে যদি 3Cu যদি আমি উত্তপ্ত করি, তাহলে তৈরি হয় নাইট্রোজেন, কপার এবং জল। 1 নম্বর বিক্রিয়া। তো তোমার বলছে যে এখানে এক্সকে বলো তো, বলছে না এক্স গ্যাস চালনা করতে হবে, তাহলে এটাই হচ্ছে তোমার এক্স, এটাই কিন্তু তোমার এক্স গেল। বোঝা গেল? তারপরে বলেছে, তুমি দেখো প্রশ্ন বলেছিল যে উত্তপ্ত করলে এটা তুমি একটা গ্যাস পেয়েছো তার নাম ওয়াই। এখানে যেটা গ্যাস পেয়েছে তার নাম হচ্ছে ওয়াই, মানে নাইট্রোজেন গ্যাস পেয়েছি, এটার নাম কিন্তু ওয়াই। এখন বলেছে ওয়াই কে উত্তপ্ত Mg-র উপর দিয়ে চালনা করতে হবে। ওকে, ওয়াই দেখো এখানে ওয়াই নিয়েছি, উত্তপ্ত Mg-র উপর দিয়ে চালনা করছে, এই যে Mg-র উপর দিয়ে চালনা করলে এই উত্তপ্ত, তাই তাপের চিহ্ন দিয়েছি। তৈরি হবে কিন্তু যেটা তৈরি হবে তাকে আমরা কী বলছি? তাকে আমরা বলছি জেড। তাহলে একটা কঠিন পদার্থ পেলাম, তার নাম হচ্ছে জেড, তাহলে এটার নাম হচ্ছে জেড। বলো বুঝলে কি বুঝলে না? ওটার নাম হচ্ছে তোমার জেড। এখন বলছে এই জেড তো পেলাম, তাহলে তুমি এক্স ওয়াই জেড তিনটেই পেয়ে গেলাম। এখন বলছে এই জেডকে দেখো লেখা আছে, এই জেডকে ফুটন্ত জলের বিক্রিয়ায় পুনরায় এক্সকে ফিরে পেতে হবে। তো এই যে আমার জেড ছিল,
জলের মধ্যে দিয়ে ফোটাচ্ছি, এখানে কিন্তু বয়লিং করছি। যদি বয়লিং করে আমি ফোটাই তাহলে দেখো কী তৈরি হবে, 3 mgOH গ্রুপ 2 + 2 NH3। তাহলে এক্স আমার কী ছিল, NH3 ছিল, দেখো আবার NH3 ফিরে পাচ্ছি। বোঝা গেল কি বললাম? তাহলে আমার এই হলো টোটাল বিক্রিয়াটা, যেখানে আমাদের শনাক্তকৃত যে পদার্থগুলি আছে, একটা হচ্ছে অ্যামোনিয়া NH3, ওয়াই মানে নাইট্রোজেন N2, আর জেড মানে হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2। বোঝা গেল? নেক্সট কী বলছি দেখো 4.12 বলছে NH2 ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2। কী এমন দিতে হবে এখানে, দিলে CH3 বন্ড CH3 তৈরি হবে। বলছে নিকেল এবং তাপ দাও, নিকেল এবং তাপ দিলে তোমার এটা তৈরি হবে। বলছে Hc ডবল ট্রিপল বন্ড CH, কী এমন দিতে হবে এখানে, দিলে তৈরি হবে H2 মানে CH2 ডবল বন্ড CH2 তৈরি হবে। বলছে PD আর BaSO4 এই দুটো যদি তুমি দাও তাহলে কিন্তু এটা তৈরি হবে। আর বলছে CH3COOH এর সঙ্গে কী এমন মেশালে বলছে আমার তৈরি হবে CH3COOC2H5 তৈরি হবে। তাহলে বলছে এই বিক্রিয়া তোমাদের বইতে আছে লাস্টের দিকে একদম, অ্যাসিটিক অ্যাসিডের ওখানে আছে CH3COOH এর সঙ্গে C2H5OH যদি দেই আমি, গাঢ় H2SO4 দিতে হবে সঙ্গে, দিলে তৈরি হবে CH3COOC2H5 আর H2O তৈরি হবে। আশা করি বোঝা গেল তো? লাস্ট কোশ্চেন কী বলছি দেখো, লাস্ট কোশ্চেন বলছে যে ইথানলের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। তো ইথানলের ক্ষতিকারক প্রভাব দেখে নাও, একদম বইয়ের লাস্ট পেজে আছে ইথানলের ক্ষতিকারক প্রভাব। এই যে ইথানলের ক্ষতিকারক প্রভাবটা দেখে নাও। বলছে ইথানলকে সাধারণ কথায় অ্যালকোহল বা মদ বলা হয়। এটি অল্প মাত্রায় পান করলে শরীরকে উদ্দীপ্ত করে। নিয়মিত ইথানল পান করলে আসক্তি জন্মায় এবং মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে। বেশি পরিমাণ ইথানল পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বেশি পরিমাণ পান করলে মানুষের বিচার বুদ্ধি হ্রাস পায়, প্রতিক্রিয়া কমে যায়। বেশি মদ পানে হৃৎপিণ্ডের পেশি ক্ষতিগ্রস্ত হয়, লিভারের ক্ষতি হয় বা লিভার বেড়ে যায় বলি আমরা। অতিরিক্ত মদ পানে লিভারের কার্যক্ষমতা কমে যায়, মানুষ মারাও যেতে পারে। ঠিক আছে, তাই ইথানল কতটা ক্ষতিকর বুঝতে পেরেছো? এই জন্য ইথানল কিন্তু মারাত্মক ক্ষতিকর। এবং এই সঙ্গে বলেছে যে দুটি বায়োডিগ্রেডেবল পলিমারের নাম। তোমরা জানো যে সেলুলোজ বায়োডিগ্রেডেবল পলিমার আর শর্করা বায়োডিগ্রেডেবল পলিমার। এই গেল আমাদের পূর্ব বর্ধমান, তাই তো? পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট হচ্ছে ইন্টার স্কুল টেস্ট গেল আমাদের। তোমরা করলে সমগ্র স্কুলটা ফুল টেস্টটা 48 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করেছি। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল স্কুলটা। তোমরা যদি নেক্সট দিন 10 নম্বর স্কুল পেতে চাইলে তো অবশ্যই কিন্তু পেজটিকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে, বেশি বেশি করে লাইক কমেন্ট চাই। ঠিক আছে, তাহলে আমি আপাতত পরপর সব স্কুল নিয়ে আসবো। ঠিক আছে, কথা দিলাম। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।